বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সিনারি আঁকো, কিন্তু তোমাদের আঁকা সিনারিগুলো সত্যিকারের মনে হয় না। সিনারিগুলো জীবন্ত মনে হয় না, খুব বেশি আঁকা আঁকা মনে হয়। এরকম হলে এই ভিডিওটি মন দিয়ে দেখো তোমরা। আর যদি 1 বছর বা তারও বেশি সময় ধরে সিনারি আঁকা শিখছো, কিন্তু এখনও তোমাদের সিনারিতে প্রাণ আসছে না, বা এখনও সিনারিগুলো অনেকটা বাচ্চাদের আঁকার মতো লাগছে, তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। এই ভিডিওটি দেখার পর তোমাদের সিনারি আঁকার চিন্তাভাবনাটাই একেবারে বদলে যাবে। আমি পেন্সিল দিয়ে সঠিক পদ্ধতিতে একটা ছবি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই সিনারিটা আঁকতে আঁকতে আমি আজকের বিষয়গুলো আলোচনা করব। সিনারিটা আমি প্রথমে একটা পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি। হালকাভাবে স্কেচ করে নেওয়ার পরে আমি কিন্তু পেন্সিল শেড ব্যবহার করব। তোমরাও পেন্সিলের গুঁড়ো বা চারকোলের গুঁড়ো ব্যবহার করতে পারো। আর আঁকার জন্য একটা কাপড়ের টুকরো, ব্লেন্ডিং স্টাম্প এইসব লাগবে। পেন্সিলের গুঁড়ো করার জন্য যে কোনো একটা পাথরের বা পোড়ামাটির বাটি নিতে পারো, যেটাতে ঘষলে পেন্সিলের ডাস্টটা তৈরি হবে। ব্যাস এটুকুই। আমি এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু জিনিস বলবো যা আঁকার শিক্ষকরা সহজে বলতে চান না। একজন গ্রেট ল্যান্ডস্কেপ পেন্টার হওয়ার গোপন রহস্যও বলতে পারো এটাকে। তোমরা নিশ্চয়ই জানো, যত বড় বড় ভালো ভালো ম্যাজিক হয়, সেই ম্যাজিকের গোপন ট্রিক্সগুলোও ততই সহজ হয়ে থাকে। সেরকম যত ভালো সিনারি আর্টিস্ট হবেন, তার সিনারি আঁকার কৌশলও সেই রকম সহজ ও সরল হবে। কিন্তু মজার বিষয় ওটাই, সেই আর্টিস্ট নিজের সহজ সরল কৌশলটাকে সহজে প্রকাশ করতে চান না। কিন্তু আমার ভিডিওতে তোমরা সেই গোপন পদ্ধতিগুলোই শিখবে। প্রথম যে কথাটা বলবো তা হলো, যদি তুমি একজন সত্যিকারের সিনারি আর্টিস্ট হতে চাও, তাহলে প্রথমে নানা রকম রং ব্যবহার করে ছবি আঁকা তোমাকে বন্ধ করতে হবে। প্রথম 1 বছর মনোক্রমে ছবি আঁকতে হবে। অন্তত 100 ছবি মনোক্রমে আঁকার পর রঙিন ছবি আঁকবে। মনোক্রম শব্দটা বোঝো নিশ্চয়ই। মনোক্রম হলো যে কোনো একটা রঙের শেডে ছবি আঁকা। সাধারণত পেন্সিল চারকোলের আলাদা আলাদা রং হয় না, সবই কালো। তাই পেন্সিল বা চারকোলে আঁকার অর্থ সাদা কালোর মনোক্রমে আঁকা। আবার তোমরা নীল, বেগুনি, লাল, ব্রাউন, সবুজ এইসব যে কোনো একটা রং দিয়ে পুরো ছবিটা আঁকলে সেটাও সেই কালারের মনোক্রম। আমি তোমাদেরকে বলবো তোমরা পেন্সিলের গুঁড়ো এবং পেন্সিল স্ট্রোক মিলিয়ে ছবি আঁকো, কারণ এই পদ্ধতিটা খুব সহজও আর খুব কম সময়ে ছবি আঁকা যায় এই পদ্ধতিতে। পেন্সিলের গুঁড়ো ব্যবহার করার জন্য কাপড় বা কাগজের ব্লেন্ডিং স্টাম্প বা নরম ব্রাশ নিতে পারো। এখন প্রশ্ন হলো, মনোক্রমে প্রথম প্র্যাকটিস করবে কেন? এই পদ্ধতির উপকারিতা কি? দেখো, তোমাদের হাতে রং থাকলে তোমরা কি করো? তোমরা দূরের পাহাড়ে ব্রাউন, আকাশে স্কাই ব্লু, গাছে সবুজ, রাস্তায় ইয়েলো ওকার, ঘরের চালাতে অরেঞ্জ, জলে নীল, এইসব কয়েকটা ধরাবাঁধা রং দিয়ে দাও। এর ফলে রং অনুযায়ী সহজেই বোঝা যায় এটা আকাশ, এটা সূর্য, এটা পাহাড়, এটা জলাশয়, এটা মাটি, এটা রাস্তা, এটা গাছ ইত্যাদি। কিন্তু সেগুলো কেবল আঁকা ছবিই মনে হয়, জীবন্ত মনে হয় না। তার কারণ তোমরা সেখানে শুধু ডিপ রংটা ব্যবহার করো, কিন্তু রঙের স্যাচুরেশন এবং ভ্যালু নিয়ে ভাবো না। 3 ফুট দূরের গাছেও যে টকটকে সবুজ রংটা দাও, 3 কিমি দূরের গাছেও সেই একই টকটকে সবুজ রং। সামনের গাছেও যতটা ডার্ক রং দাও, দূরের গাছেও সেই একই দাও। তোমরা হাতে রং পেলে এরিয়াল বা অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভ একেবারে ভুলে যাও। কিন্তু একটা ল্যান্ডস্কেপের মূল সম্পদই হলো এরিয়াল পার্সপেক্টিভ। লিনিয়ার পার্সপেক্টিভ অনুযায়ী যেমন সামনের জিনিস বড় এবং দূরের জিনিস আকারে ছোট হয়, তেমনি অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভ বা এরিয়াল পার্সপেক্টিভ অনুযায়ী সামনের জিনিসে টকটকে রং থাকে, দূরের জিনিসে সেই রংটাই ফিকে বা হালকা হয়ে যায়। সেই সঙ্গে সেই রঙের সাথে একটা হালকা বেগুনি রঙের আস্তরণ দেখা যায়। সামনের জিনিসে আলো ছায়ার বৈপরীত্য বা কন্ট্রাস্ট চরমভাবে দেখা যায়, কিন্তু দূরের জিনিসে সেই আলো ছায়ার বৈপরীত্য হালকা হয়ে যায়। রং দিয়ে ছবি আঁকলে তোমরা সামনের ও দূরের বস্তুর কালার টোন, কালার স্যাচুরেশন বা ভ্যালু নিয়ে ভাবোই না। তাহলে প্রথম থেকে রঙিন ছবি আঁকলে তোমরা ভালো সিনারি আর্টিস্ট কী করে হবে? এখন তোমাকে যদি শুধু পেন্সিলে সিনারি আঁকতে দেওয়া হয়,
তাহলে তোমাদের মাত্র একটি রঙের মাধ্যমেই সিনারিটিকে জীবন্ত করে তুলতে হবে। কিভাবে করবে? এখন তোমার মন অন্যভাবে কাজ করবে। সামনের ও দূরের জিনিসের পার্থক্য তৈরি করার জন্য তোমার মন এখন অবশ্যই শুধু রঙের ভ্যালু নিয়ে ভাববে। দূরের গাছ কতটা হালকা বা অস্পষ্ট হবে, আর সামনের গাছ কতটা ডিপ হবে, কতটা আলো ছায়া থাকবে, তোমার মন এখন এই সব ভাববে। আর এখান থেকেই তোমার উন্নতি শুরু হবে। এইভাবে যখন শখানেক ছবি এঁকে ফেলবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে তুমি কোথায় ছিলে আর কোথায় পৌঁছেছ। এরপর দ্বিতীয় যে বিষয়টা বলবো তা হলো লিনিয়ার পার্সপেক্টিভ, অর্থাৎ সিনারির লাইন ড্রয়িং করার পদ্ধতি। লিনিয়ার পার্সপেক্টিভের 1 পয়েন্ট এবং 2 পয়েন্ট পার্সপেক্টিভ দুটো নিয়ম সম্পর্কে ধারণা থাকতে হবে। ইউটিউবে 1 পয়েন্ট পার্সপেক্টিভ এবং 2 পয়েন্ট পার্সপেক্টিভের উপর যথেষ্ট ভালো ভালো ভিডিও আছে, একটা দুটো দেখে নাও, ব্যাপারটা বুঝে যাবে। কিন্তু আমি বলবো র্যান্ডম সিনারি ড্রয়িং করতে। খালি হাতে খুব দ্রুত মন থেকে সিনারি ড্রয়িং করো। নিজের ইচ্ছে মতো যেখানে পাহাড় আঁকতে মন যাচ্ছে আঁকো, যেখানে ঘর আঁকতে মন যাচ্ছে আঁকো, কিন্তু র্যান্ডমলি আঁকো। লিনিয়ার পার্সপেক্টিভ অনুযায়ী হরাইজন্টাল লাইন টেনে তারপর ভিউ পয়েন্ট বসিয়ে পুরো পেজটাতে চারিদিকে লাইন টেনে অঙ্ক কষে কষে মানুষটা কত বড় হবে, ছাগলটা কত বড় হবে, ঘরের দরজাটা কত উঁচু হবে, ইলেকট্রিক পোলটা কত উঁচু হবে, এইভাবে নয়, মন থেকে আঁকো। প্রয়োজনে আঁকার পরে পার্সপেক্টিভ রুলস অনুযায়ী মিলিয়ে দেখো কি কি ভুল হলো। নিজের অবচেতন মনকে শক্তিশালী করে তোলো মন থেকে ছবি এঁকে। পার্সপেক্টিভের অঙ্ক কষলে কিন্তু তোমার অবচেতন মন তৈরি হবে না, আর তুমিও ছবি এঁকে মজা পাবে না। তবে ভুল সংশোধনের জন্য পার্সপেক্টিভ রুলসগুলো অবশ্যই জেনে রাখবে। সেগুলোকে মাথায় রেখো শুধু, কিন্তু ড্রয়িং করবে খোলা মনে। খোলা মাঠের মতো দিল খোলা হয়ে ছবি আঁকবে। সিনারি ড্রয়িং করার সময় শুধু মনে মনে ভাববে একটা মানুষ এঁকে তার পাশে ঘর আঁকলে ঘরটা বা ঘরে ঢোকার দরজাটা মানুষটার থেকে কতটা উঁচু হতে পারে। একটা ছাগলের উচ্চতা মানুষের পায়ের কত দূর পর্যন্ত, একটা খেজুর গাছ মানুষ লম্বা। প্রতিটা জিনিসকে মানুষের উচ্চতার সঙ্গে কম্পেয়ার করবে। এই রকম চিন্তাভাবনা নিয়ে আঁকতে শুরু করো। প্রচুর রাফ সিনারি ড্রয়িং করো। ছোট ছোট সিনারি কম্পোজিশন তৈরি করো। প্রতিদিন 10টা করে রাফ সিনারি ড্রয়িং করো পেন্সিল দিয়ে। এরপর তৃতীয় যে জিনিসটার কথা বলবো তা হলো ছবিতে আলো কোন দিক থেকে পড়ছে তা মাথায় রেখে শেডিং করতে হবে। সাধারণত পেজের বাঁ দিকের বা ডান দিকের উপরের কোণকে লাইট সোর্স হিসাবে দেখানো হয়, অর্থাৎ সূর্যের অবস্থান হিসেবে। যদি বাঁ দিকে সূর্য থাকে তাহলে প্রতিটি জিনিসের বাঁ দিকে লাইট পড়বে এবং ডান দিকে ছায়া দেখাতে হবে। সামনের মানে ফোরগ্রাউন্ডের সমস্ত অবজেক্টে আলো ছায়া স্পষ্টভাবে দেখাবে। মিডিল গ্রাউন্ডের অবজেক্টে আলো ছায়ার বৈপরীত্য কিছুটা কম দেখাবে, আর দূরের জিনিসে আরও কম দেখাবে। মনোক্রমে আঁকার সময় দূরের জিনিসে কখনোই ডিপ বা গাঢ় ছায়া দেখাবে না। মিডিল গ্রাউন্ডে মাঝামাঝি গাঢ় ছায়া দেখাবে, আর সামনের জিনিসে একেবারে গাঢ় ছায়া দেখাবে। এই নিয়মগুলো অনুসরণ করলে তোমার হাত দিয়ে জাদুর মতো ছবি হবে। সত্যি বলতে কি, যতই বড় বা ভালো সিনারি আর্টিস্ট হোক না কেন, সকলেই কিন্তু এই সহজ নিয়মগুলো মেনেই সিনারি আঁকেন। এরপর শেষ আরেকটি ট্রিক্স বলবো, যেটি ছাড়া সিনারিতে প্রাণ আসা সম্ভবই নয়। তুমি আগের 3টি নিয়ম যতই ফলো করো, শেষের এই নিয়মটি সিনারিতে প্রয়োগ না করলে তোমার কাজ কখনোই মাস্টারপিস হবে না। এটা হলো সিনারির 3টি গ্রাউন্ড অনুযায়ী ডিটেলিংয়ের কাজ। ব্যাকগ্রাউন্ডের সমস্ত অবজেক্ট যত বেশি অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, এরকম করবে ততই ভালো। ব্যাকগ্রাউন্ডে বহু দূরে হয়তো গরু আঁকলে সেটাকে এমন অস্পষ্টভাবে আঁকবে যেন দেখে সন্দেহ জাগে মনে। গরু বলেও মনে হবে, মহিষ বলেও মনে হবে, পরপর দুটো মানুষ এরকম মনে হবে, একটা পাথর রয়েছে এরকমও মনে হবে। মিডিল গ্রাউন্ডে জিনিস স্পষ্ট বোঝা যাবে, কিন্তু সেখানে কোনো বস্তুতেই ছোট ছোট ডিটেল দেখাবে না। গাছের একটি একটি করে পাতা, ফুল, গাছের কাণ্ডের কোঠর, ডালে ছোট পাখি বসে থাকা, এইসব কখনোই করবে না। ফোরগ্রাউন্ডে তোমরা যত খুশি ডিটেলিং দেখাবে। একটি একটি ঘাস, ফুল, মাটির ফাটা গর্ত, গাছের কোঠর,
সেই কোঠরে পাখি বসে থাকলে পাখিটি করবে, সরু শুকনো ডাল সমস্ত কিছু আঁকবে। ফোরগ্রাউন্ডের ডিটেলিংই সিনারিতে প্রাণ সঞ্চার করবে। এইগুলো প্রধান 4টি ট্রিক্স বললাম। আরও 2-1টা নিয়ম খুব সংক্ষেপে বলি। এই নিয়মগুলো যদি তোমরা তোমাদের ল্যান্ডস্কেপে মেনে চলতে পারো তাহলে দেখবে তোমাদের ছবি অসাধারণ মাস্টারপিস লেভেলের হয়ে উঠবে। এখন যে নিয়মটি বলবো সেটি গ্রেট মাস্টাররা তাদের ল্যান্ডস্কেপে ব্যবহার করতেন। এটি হলো পুরো পেজটি বা কম্পোজিশনটির একেবারে মাঝখানে কোনো আই ক্যাচি অবজেক্ট না রাখা। বিগিনাররা এই ভুলটাই খুব করে। পুরো সিনারিতে যদি একটি গরুর গাড়ি থাকে তাহলে তারা সেই গরুর গাড়িটিকে ঠিক পেজটির মাঝখানেই আঁকবে। কিন্তু যদি আমরা সেই গরুর গাড়িটিকে মাঝখান থেকে সরিয়ে একটু যে কোনো পাশে করে আঁকি তাহলে দেখবে ছবিটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি নর্মাল লাগে। আর মাঝখানে আঁকলে মনে হয় যেন ইচ্ছা করে মাঝে বসিয়ে দেওয়া হয়েছে। তাই সিনারিতে পশু পাখি মানুষ যাই আঁকো সেটা যদি খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট হয় তাহলে সেটাকে মাঝখানে না এঁকে সামান্য আশেপাশে আঁকবে। এরপর আরও একটি নিয়ম বলবো সিনারিতে। একই রকমের জিনিস বারবার রিপিট করবে না। যেমন সোজা লম্বা লম্বা একই রকমের গাছ পরপর অনেকগুলো আঁকবে না। একই রকমের উঁচু মাটির পাড় আঁকবে না। একই দিকে মুখ করে একই রকমের অনেকগুলো ঘর একসাথে আঁকবে না। অর্থাৎ সিনারিতে সিমেট্রি বা একঘেয়েমি ব্যাপারটা যেন না আসে তা খেয়াল রাখতে হবে। মনে করো 20টি তাল গাছ আঁকছো। এ প্রসঙ্গে একজনের কথা বলি তোমাদের। আঁকার ক্লাসে দেখি এক ছাত্র সিনারি আঁকছে। সে পেজটার বাঁ পাশ থেকে ডান পাশে 2টো লাইন টেনে রাস্তা এঁকেছে, আর সেই রাস্তার ধারে ধারে এঁকেছে অনেক তাল গাছ। দেখে মনে হচ্ছে একটা মাল ট্রেন অনেকগুলো একই সাইজের সোজা তাল গাছ কেটে চাপিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তার নিচে চাকা এঁকে দিলেই হলো। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি? এখানে কিছু তাল গাছ সামনে কিছু পিছনে আঁকলেই হতো। সামনে পিছনে অনুযায়ী সাইজও ছোট বড় হতো। এটুকু পরিবর্তন করলেই ছবিটা বাস্তবসম্মত হয়ে উঠতে পারত। এরপর আরেকটি নিয়ম বলবো। তোমরা অনেক সময়ই ছবিতে জোড়া সংখ্যায় প্রাণী এঁকে থাকো। যেমন 2টি পাখি উড়ছে, 2টি বালক খেলছে, 2টি লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 2টি গরু ঘাস খাচ্ছে, এরকম। তোমরা এই 2 সংখ্যাটিকে ত্যাগ করবে। 2-এর বদলে 3টি আঁকবে, না হলে 1টি আঁকবে, তাও চলবে। কিন্তু জোড়া সংখ্যায় কিছু আঁকবে না। আসলে একটা ভালো সিনারির বৈশিষ্ট্য হলো দর্শকের চোখকে সিনারিতে দীর্ঘ সময় ধরে আটকে রাখা। কিন্তু আমাদের মন জোড়া সংখ্যা দেখলেই তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়। আসলে আমাদের শরীরের নাকের ফুটো, কান, চোখ, হাত, পা বেশিরভাগ জিনিসই জোড়া জোড়া। আবার প্রাকৃতিক বা সামাজিক নিয়মেও প্যারেন্ট এক জোড়া, ভাই বোন মিলে জোড়া, স্বামী স্ত্রী মিলে জোড়া, 2 বন্ধু জোড়া। পাখিরাও দেখবে সংসারী হয়, জোড়ায় জোড়ায় থাকে। আমরা যখন দেখি কোনো জিনিস জোড়া অবস্থানে আছে তখন আমাদের মন সন্তুষ্ট হয়ে যায়, মানে সব ঠিক আছে। সিনারিতে জোড়ায় আঁকলে আমাদের মন বুঝবে একদম ঠিক আছে এই জোড়াটা বা এই ছবিটা। চলো এবার ছবিটা ছেড়ে অন্য ছবি দেখি। তাই আমরা যদি চাই আমাদের ছবিতে দর্শক অনেকক্ষণ আটকে থাকুক তাহলে আমাদেরকে বিজোড় সংখ্যায় অবজেক্টগুলো আঁকতে হবে। 3টি সংখ্যায় দেখালে বেশি ভালো হয়। তাহলে একটা মাস্টারপিস সিনারি কিভাবে আঁকতে হয় তার প্রায় সব গোপন রহস্যগুলোই বলে দিলাম তোমাদেরকে। এবারে আমার এই ছবিটায় আসা যাক। আচ্ছা, একটা জিনিস আমি বলতেই ভুলে গেছি। সিনারি লাইন ড্রয়িং করার সময় সামনের জিনিস প্রথমে, তার পিছনের জিনিস তারপরে, শেষে সবচেয়ে দূরের জিনিস ড্রয়িং করতে হয়। আর রং বা শেডিং করার সময় এর বিপরীত পদ্ধতি। অর্থাৎ দূরের আকাশ আগে, তারপর পাহাড়, তারপর ক্রমানুসারে সামনের জিনিস এঁকে এঁকে আসতে হবে। যাই হোক, আমি এতক্ষণ যা কিছু বললাম সেগুলো আমার ছবিতে প্র্যাকটিক্যালি তোমরা দেখতে পাচ্ছ। আমার ছবিটার প্রথম যে ব্যাপারটা বলবো সেটা ড্রয়িং বা লিনিয়ার পার্সপেক্টিভ। অর্থাৎ সামনে থেকে দূরের জিনিস ক্রমশ ছোট হয়ে হয়ে যাবে, সেই ব্যাপারটা। তোমরা এই ছবিটার ড্রয়িং দেখতে পাচ্ছ কতটাই পারফেক্ট। একটা রাস্তা সামনে থেকে দূরে ক্রমশ সরু হয়ে চলে গেছে। সামনের দিকে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো আকারে বড়, দূরের দিকের ঘরবাড়িগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে আকারে। সামনে বাঁ দিকে একটা বড় গাছ রেখেছি,
সেই গাছটাও অনেকটাই বড়, মোটা কাণ্ড দেখা যাচ্ছে সামনে। এরপর এই সিনারির দ্বিতীয় জিনিস বলবো এরিয়াল পার্সপেক্টিভ বা অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভ নিয়ে। তোমরা এই ছবিটা সব থেকে দূরে দেখো, একটা মাঝখানে পাহাড় রয়েছে অনেক দূরে। আমি কেমন এঁকেছি, একেবারে অস্পষ্ট, পাহাড়ের চূড়া বা পাহাড়ের এজগুলো বোঝা যাচ্ছে না, একটা ব্লারি ভাব রয়েছে। তারপরে তার সামনে আরেকটা পাহাড় আমাদের কিছুটা সামনে দিকে পেজটার ডান পাশ পর্যন্ত চলে এসেছে। সেই পাহাড়টাও অনেকটা দূরে আছে, সেই কারণে সেটাও খুব বেশি স্পষ্ট করিনি, তবে পাহাড়ের উপরে কিছু গাছপালা আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তারপরে সামনে আরও দুটো ছোট ছোট পাহাড় ওইটার থেকে আগে আছে, সুতরাং ভ্যালুটা আরেকটু ডার্ক করেছি। তারও সামনে যে পাহাড়টা রয়েছে সেটা আরও ছোট পাহাড়, আকারে ছোট, কিন্তু সামনে আছে, সেই কারণে ওই পাহাড়টার ভ্যালুটা আরও একটু বেশি ডার্ক করেছি। পাহাড়ের উপর দিকে যে গাছপালাগুলো রয়েছে সেগুলো একটু ডার্ক শেড দিয়ে দেখিয়েছি। এইভাবে দেখো ধীরে ধীরে পেজটার একেবারে ডান পাশ থেকে রাস্তাটা চলে এসেছে সামনের দিকে, মানে ডান পাশে জিনিসগুলো অনেকটা দূরে আছে। দূরের যে ঝোপগুলো করেছি দেখো অনেকটাই অস্পষ্ট। তারপরে আস্তে আস্তে যত সামনের ঝোপগুলো করে করে এগিয়েছি তত আস্তে আস্তে স্পষ্ট হয়েছে বা তার ভ্যালুটা ডার্ক হয়েছে। মানে সহজ কথায় তোমাকে ডার্ক করতে হবে, সামনের জিনিস ডার্ক করতে হবে। ঘরবাড়িগুলোও দেখো, ঘরবাড়িগুলো বেশিরভাগটাই মিডিল গ্রাউন্ডে আছে, ফোরগ্রাউন্ডে কিছুই নেই। ফোরগ্রাউন্ডে আছে কেবল গাছ দুটো, একটা গোটা গাছ আর একটা ভাঙা গাছ করব। তো ঘরগুলো আমি করে নিয়েছি, তারপরে আসল কাজ হচ্ছে এই ফোরগ্রাউন্ডের কাজ। ছবিটার ফোরগ্রাউন্ডে হয়তো সেরকম কিছুই নেই, রাস্তার দুপাশে মাটিটা উঁচু হয়ে গেছে আর এই বড় গাছটুকু মাত্র। তো আমাদেরকে কাজ করার সময় এই ফোরগ্রাউন্ডের এই সামান্য জিনিসটাকেই অসামান্য করে তুলতে হবে, তবেই ছবিটা ভালো লাগবে দেখতে। তাছাড়া এই ছবিটা সত্যি বলতে একেবারে ফালতু ছবি মনে হবে। তো দেখো আমি আস্তে আস্তে ফোরগ্রাউন্ডে কিভাবে ডিটেলিং বাড়িয়ে যাচ্ছি। ফোরগ্রাউন্ডে আলো ছায়া দেখাচ্ছি ভালো করে, গাছগুলোর কাণ্ডের যে টেক্সচার সেটা দেখাচ্ছি ভালো করে। এই ছবিটার দেখো মেন ইন্টারেস্টিং জিনিস কিন্তু এই সামনের গাছ দুটো, মেন বাঁ দিকের বড় গাছটা। তো বাঁ দিকের বড় গাছটাকে আমি চাইলে মিডিলে রাখতে পারতাম, কিন্তু তোমাদেরকে বলেছিলাম খুব ইন্টারেস্টিং জিনিস মিডিলে না রাখতে। আমি এই গাছটাকে বাঁ পাশে সরিয়ে রেখেছি, তার জন্য অনেক বেশি ন্যাচারাল লাগছে। আর এই ছবিটাতে জোড় সংখ্যার কোনো সেরকম ব্যাপার নেই, প্রাণী সেরকম নেই। ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো অনেকগুলোই আঁকা আছে, তো এই ক্ষেত্রে জোড়ের ব্যাপারটা কোনো সমস্যা নয়। তাহলে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সিনারি আঁকার ক্ষেত্রে খুব সাহায্য করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।